কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। তেল চাই ট্রাম্পের। ভেনিজুয়েলাতে আমরা হঠাৎ করে দেখলাম বছরের শুরুতেই ৩রা জানুয়ারি হঠাৎ করে একটা হামলা মার্কিন ডেল্টা ফোর্সের, এবং সেখান থেকে ভেনিজুয়েলার যিনি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী তাদেরকে উড়িয়ে নিয়ে চলে গেল আমেরিকা। সে দেশে তাদের বিচারও শুরু হয়ে গেল, এবং বিচারের সময় যিনি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তিনি বললেন যে তিনি যুদ্ধবন্দী। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্পের কি উদ্দেশ্য ছিল, কেন এই হামলা, রাষ্ট্রসংঘে অন্যান্য আন্তর্জাতিক মঞ্চের অন্যান্য রাষ্ট্র তারা কি বলল, ভারতের কি অবস্থান, এই সব বিষয়ে আপনাদের জানাবো। কিন্তু একদম প্রথমে যেটা জানতে হবে, কারোর বিষয়ে কোনো পরিচয় জানতে গেলে আমরা যেটা জানতে চাই প্রথমে, কোথায় থাকেন তিনি। তো ভেনিজুয়েলা দেশটা কোথায়, কেন এটা নিয়ে আলোচনা, এর অর্থনৈতিক কি পরিস্থিতি, এই সমস্ত কিছুই প্রথমেই জেনে নেব যে ভেনিজুয়েলা ঠিক কোথায়, বিশ্বের যে ম্যাপ সেই মানচিত্রের কোথায় অবস্থিত ভেনিজুয়েলা। ভেনেজুয়েলার কাছে বিশ্বের বৃহত্তম তেলের মজুত রয়েছে। প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য থাকা সত্ত্বেও 2013 সাল থেকে দেশটি সম্পূর্ণ অর্থনৈতিক মন্দার শিকার, যার ফলে ব্যাপক মুদ্রাস্ফীতি এবং খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেশের প্রধান সমস্যা। 2026 সালের শুরু পর্যন্ত রাজনৈতিক দমনপীড়ন এবং অর্থনৈতিক দুর্দশার কারণে 79 লক্ষের বেশি মানুষ দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন। এহেন ভেনেজুয়েলা এখন খবরের শিরোনামে। ভেনেজুয়েলার কাছে বিশ্বের বৃহত্তম তেলের মজুত রয়েছে। প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য থাকা সত্ত্বেও 2013 সাল থেকে দেশটি সম্পূর্ণ অর্থনৈতিক মন্দার শিকার, যার ফলে ব্যাপক মুদ্রাস্ফীতি এবং খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেশের প্রধান সমস্যা। 2026 সালের শুরু পর্যন্ত রাজনৈতিক দমনপীড়ন এবং অর্থনৈতিক দুর্দশার কারণে 79 লক্ষের বেশি মানুষ দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন। এহেন ভেনেজুয়েলা এখন খবরের শিরোনামে। 3রা জানুয়ারি শনিবার ভেনিজুয়েলায় একটা সামরিক অভিযান চালায় আমেরিকা। আমরা বিস্ফোরণের সেই ছবি দেখি, আর তারপরে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তারির ছবি সামনে আসে। দেখুন সেই ছবি। ভেনেজুয়েলা ঘটনাকে অপহরণ হিসেবে নিন্দা করেছে, আর অন্যদিকে দীর্ঘদিনের মাদক পাচারের অভিযোগে গ্রেফতার হিসেবে ব্যাখ্যা করেছে ট্রাম্প প্রশাসন। পাঁচই জানুয়ারি ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে হাজির করা হয় প্রেসিডেন্ট মাদুরোকে। তিনি নিজেকে নির্দোষ দাবি করেন, বলেন তিনি ভেনিজুয়েলার বৈধ নেতা, এবং তিনি বলেন যে তিনি যুদ্ধবন্দী। তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো সমস্ত মিথ্যা কথা, উদ্দেশ্য প্রণোদিত। আগামী 17ই মার্চ আবার ম্যানহাটনের আদালতে পেশ করা হবে এই মাদুরোকে। যেভাবে হয়েছিল এই অপারেশন, পরবর্তীকালে আমরা দেখেছিলাম ভেনিজুয়েলার প্রেসিডেন্টের সুরক্ষায় যে সমস্ত গার্ডরা থাকেন তাদের মধ্যে একজন তিনি দাবি করেছিলেন সনিক ওয়েপনের মতো কিছু অস্ত্র ব্যবহার করেছিল ডেল্টা ফোর্স। মাত্র 20 জনের ডেল্টা ফোর্স হেলিকপ্টারে সেদিন নেমেছিল, এবং প্রায় 100 জনের প্রশিক্ষিত ভেনিজুয়েলান প্রেসিডেন্টের যে গার্ডের যে বাহিনী, সেই বাহিনীকে ছত্রভঙ্গ করে, তারা হত্যা করে, এবং তারপর প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে নিয়ে তারা নিমেষের মধ্যে বেরিয়ে চলে যায়। খুব অল্প সময়ের একটা অপারেশন। এবং তারপরেই আমরা দেখেছিলাম যে ভেনিজুয়েলার পক্ষ থেকে তাদের যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন ডেলসি রড্রিগেজ, তাকে ভাইস প্রেসিডেন্ট করা হয়। কিন্তু না,
ভেনেজুয়েলার কার্যনির্বাহী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ নয়, প্রেসিডেন্টকে অপহরণের পরে ভেনেজুয়েলার কার্যনির্বাহী প্রেসিডেন্টের দায়িত্ব কার্যত নিজের ঘাড়েই নিয়ে নিয়েছেন যেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্তত নেট দুনিয়ায় ভাইরাল হওয়া একটা ট্রুথ সোশ্যালের পোস্টে তেমনটাই দাবি করা হয়েছিল। ট্রাম্প এটা পোস্ট করেছিলেন। নিকোলাস মাদুরোকে অপহরণের পরে মার্কিন প্রেসিডেন্ট মৌখিকভাবে ঘোষণা করেছিলেন যে ভেনেজুয়েলাকে আমেরিকাই চালাবে, কিন্তু তারপরে আমরা দেখেছিলাম যে ভাইস প্রেসিডেন্টকে কার্যনির্বাহী প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছিল সে দেশের আইনসভা। ট্রুথ সোশ্যালের পোস্ট স্বাভাবিকভাবেই হতবাক করে দিয়েছিল বিশ্বকে। আর এর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট কিউবাকেও হুঁশিয়ারি দিয়েছেন, ফলে খুব স্বাভাবিকভাবেই সেদিকে উদ্বিগ্ন সে দেশের সরকারও। এই অপহরণের সমালোচনা করেছিলেন ডেলসি রড্রিগেজ। এমনকি তিনি একথাও বলেছিলেন যে মার্কিন সামরিক অভিযানের সমর্থনকারী যে কোনো ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ভেনেজুয়েলা প্রশাসনের পক্ষ থেকে। আলোচনায় মাদুরোর ছেলের বক্তব্য, মার্কিন সাম্রাজ্যবাদী পদক্ষেপ থেকে কোনো দেশই নিরাপদ নয়। রদ্রিগেজের শাসনে ভেনেজুয়েলায় মাদুরোর শাসনের ধারাই বজায় থাকবে বলে মনে করছে সেদেশের রাজনৈতিক মহল। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন প্রয়োজনে ভেনেজুয়েলার বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। পাশাপাশি অন্তত 30 দিনের জন্য ভেনেজুয়েলায় কোনো নতুন নির্বাচন হবে না বলেও জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশেষজ্ঞ মহলের একাংশের ধারণা আপাতত সামনে রড্রিগেজকে রেখে আদতে আমেরিকায় ভেনেজুয়েলাকে চালাবে। ট্রাম্পের পোস্ট এই বিষয়ে আরো জল্পনা বাড়িয়েছে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রড্রিগেজ আমেরিকাকে সহযোগিতা করবেন এই বার্তা দেওয়ার পর সেই ধারণাটা আরো পোক্ত হয়েছিল। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে ভেনেজুয়েলার ওপর আমেরিকার কর্তৃত্ব নিয়ন্ত্রণ কতটা থাকবে তা নিয়েও প্রশ্ন চলছে, এবং একই সঙ্গে ভেনেজুয়েলার হাত আদৌ এই মুহূর্তে কতটা খোলা তাদের দেশের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে। রড্রিগেজ যতই আসনে বসুন, তার হাতে আদৌ কোনো পাওয়ার রয়েছে কিনা, ক্ষমতা রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। Judicious transition, so we don't want to be involved with having somebody else get in and we have the same situation that we had for the last long period of years. So we are going to run the country until such time as we can do a safe, proper, and judicious transition. And it has to be judicious because that's what we're all about. We want peace, liberty, and justice for the great people of Venezuela, and that includes many from Venezuela that are now living in the United States. অবিলম্বে নির্বাচন না হওয়ার অর্থ দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা। রাষ্ট্রসংঘের প্রস্তাব, সম্ভাব্য নিষেধাজ্ঞা বা সামরিক উত্তেজনা বৃদ্ধি তৈরি করা হতে পারে। এই অঞ্চলে মার্কিন বিদেশনীতি ভিন্নভাবে দেখা দিতে পারে বলেও মনে করা হচ্ছে। শাসন পরিবর্তনের কারণে আমেরিকার জন্য স্ট্র্যাটেজিক ক্রাইসিস বা কৌশলগত সংকট তৈরি করতে পারে বলেও মনে করছে বিশেষজ্ঞদের একাংশ। এখন প্রশ্ন হলো, ট্রাম্পের পরবর্তী নিশানায় কোন কোন দেশ? ভেনেজুয়েলার অভিযানের পরেই এয়ারফোর্স ওয়ানে বসে একটি প্রেস ব্রিফিংয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি হুঁশিয়ারি দিয়েছিলেন শান্তির নোবেলের দাবিদার, সেটা শোনার পাশাপাশি আমরা যেটা দেখব যে কোন রাষ্ট্রগুলো রয়েছে ট্রাম্পের নিশানায়, দেখে নেব সেই তালিকা। I will say this about Greenland. We need Greenland from a national security situation. It's so strategic. Right now, Greenland is covered with Russian and Chinese ships all over the place. We need Greenland from the standpoint of national security. And Denmark is not going to be able to do it, I can tell you. ট্রাম্পের পরবর্তী নিশানায় কোন দেশ? ট্রাম্পের পরবর্তী নিশানায় গ্রিনল্যান্ড, কলম্বিয়া, কিউবা, মেক্সিকো ও ইরান। গ্রিনল্যান্ড মূলত খনিজ সম্পদের জন্যই ফের ডেনমার্ক থেকে গ্রিনল্যান্ডকে অধিগ্রহণের কথা বলেছেন ট্রাম্প। ট্রাম্প তেমন কিছু করলে ন্যাটো ভেঙে যেতে পারে বলেই সতর্ক করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। কলম্বিয়া, পাশাপাশি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর বিরুদ্ধেও সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন ট্রাম্প। মাদুরোর মতো তাঁর বিরুদ্ধেও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনেছে আমেরিকা। আদতে ল্যাটিন আমেরিকার নেতাদের বশ্যতা স্বীকারে বাধ্য করাই ট্রাম্পের লক্ষ্য। এই দাবি করে প্রয়োজনে সশস্ত্র প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন গুস্তাভো। কিউবা,
পরের লক্ষ্য সম্ভবত কিউবা। তবে ট্রাম্পের দাবি, ভেনেজুয়েলা থেকে ভর্তুকিযুক্ত তেল না পেলে এমনিতেই ভেঙে পড়বে দরিদ্র রাষ্ট্র কিউবা। তবে সীমিত সামর্থ্যেই পরিস্থিতির মোকাবিলা করা হবে বলে ঘোষণা কিউবার। মেক্সিকো। ট্রাম্প ক্ষমতায় আসার পরেই প্রাচীর নিয়ে মেক্সিকোর সঙ্গে বিরোধ তৈরি হয়। প্রথমেই মেক্সিকোর ওপর কর আরোপ করে ট্রাম্প প্রশাসন। ইতিমধ্যেই মাদক অপরাধীযুক্ত এলাকাগুলিতে মার্কিন সেনা মোতায়েনের অনুমতি দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া সেইনবাম আঞ্চলিক আধিপত্যের মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছেন। ইরান। ট্রাম্পের প্রথম 5 নিশানার অন্যতম ইরান। দেশটির পারমাণবিক কর্মসূচির ওপর এর আগেও মার্কিন হামলা হয়েছে। ইরানের সাম্প্রতিক বিক্ষোভ দমনের বিষয়েও নাক গলিয়েছে আমেরিকা। ট্রাম্প সতর্ক করেছেন যে যদি আরও বিক্ষোভকারী নিহত হয় তবে কঠোর পদক্ষেপ করা হবে। যখন মার্কিন প্রেসিডেন্ট বলছেন গ্রিনল্যান্ড চাই, তখন ডেনমার্কের পাশে দাঁড়িয়ে আমেরিকাকে নিজের দায়িত্ব মনে করিয়ে দিল ইউরোপীয় ইউনিয়ন। পাশাপাশি আমেরিকা যদি অবাঞ্ছিত পদক্ষেপ করে তাহলে আর্কটিককে নিরাপদ রাখতে এবং প্রতিপক্ষকে প্রতিহত করতে ইউরোপ যে প্রস্তুত ঠাড়ে ঠোড়ে তাও বুঝিয়ে দেওয়া হয়েছে যৌথ বিবৃতিতে। সেক্ষেত্রে এই যৌথ বিবৃতিতে একথা মনে করিয়ে দেওয়া হয়েছে যে ন্যাটোর যারা সদস্যরা রয়েছেন সেই সদস্যদের মধ্যে ডেনমার্কের সঙ্গে আমেরিকারও চুক্তি হয়েছে। ফলে ডেনমার্কের যে নিরাপত্তা সেটা রক্ষা করার দায়িত্ব আমেরিকারও রয়েছে। যে আমেরিকা বলছে ডেনমার্কের থেকে গ্রিনল্যান্ডটা ছিনিয়ে নেবে, সেই দায়িত্বটা মনে করিয়ে দেওয়া হয়েছে। ফলে সেই জায়গা থেকে এটা খুব গুরুত্বপূর্ণ যে আমেরিকা নিজের দায়িত্ব তাকে যখন ইউরোপিয়ান ইউনিয়ন মনে করিয়ে দিচ্ছে এবং বলছে তারা ডেনমার্কের সার্বভৌমত্ব রক্ষায় তাকে সহযোগিতা করবে ন্যাটোর সদস্য হিসেবে, সেটা খুব গুরুত্বপূর্ণ। যে তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন কি সামান্য হলেও আমেরিকা প্রতিরোধের রাস্তায় হাঁটছে। এবং এই নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে কড়া সমালোচনার মুখেও পড়েছে আমেরিকা। গত সোমবার দিন কলম্বিয়ার ডাকে নিউ ইয়র্কে এই জরুরি বৈঠক হয়। রাশিয়া, চীন, ফ্রান্সের মতো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা কি পদক্ষেপ করছে দেখুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড চাই মন্তব্যের পরেই ডেনমার্ক প্রতিবাদ জানিয়েছিল। তাদের বক্তব্য ছিল আমেরিকা এমন কোনো পদক্ষেপ করলে ন্যাটো জোট ভেঙে যাবে। তারপরেই ডেনমার্কের পাশে দাঁড়িয়ে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ফ্রান্স, জার্মানি, ইটালি, পোল্যান্ড, স্পেন, ইংল্যান্ডের রাষ্ট্রপ্রধানরা যৌথ বিবৃতি দিয়েছেন। আর্কটিক সাগর অঞ্চলে নিরাপত্তা যে ইউরোপের কাছে অগ্রাধিকার তা বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে। ন্যাটোভুক্ত ইউরোপীয় ইউনিয়নের এই দেশগুলি আর্কটিককে নিরাপদ রাখতে এবং প্রতিপক্ষদের প্রতিহত করার জন্য ওই এলাকায় তাদের কার্যকলাপ ও বিনিয়োগ বৃদ্ধি করেছে বলেও দাবি করেছে। ন্যাটো বা উত্তর আটলান্টিক 32টি দেশের যে সামরিক চুক্তি তাতে একে অপরের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকার কথা। গ্রিনল্যান্ড সহ ডেনমার্ক রাজ্য ন্যাটোর অংশ। ন্যাটো মিত্র হিসেবে 1951 সালে ডেনমার্ক ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। ফলে ডেনমার্ককে রক্ষা করার দায়বদ্ধতা যে আমেরিকার রয়েছে তাও মনে করিয়ে দিয়েছে যৌথ বিবৃতি। বিবৃতিতে দাবি, পারস্পরিক সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং সীমান্তের অলঙ্ঘনীয়তার নীতি রক্ষা করার কর্তব্য সব সময় মেনে চলবে সদস্য দেশগুলি। সবশেষে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড তার জনগণের এবং শুধুমাত্র তাদেরই ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড সম্পর্কিত বিষয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার রয়েছে বলেই মত প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। কলকাতা টিভি। As we in New York, accused by U.S. authorities, along with his wife, Celia Flores, of serious criminal offenses. What is less certain is the immediate future of Venezuela. I am deeply concerned about the possible intensification, the instability in the country, the potential impact on the region, and the precedent it may set for how relations between and among states are conducted. ইতিমধ্যেই ভেনেজুয়েলায় মার্কিন হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে অপহরণের পর রাষ্ট্রসংঘে অধিকাংশ দেশই পদক্ষেপের নিন্দা করেছে। তারপরে বিশ্বজুড়ে শুরু হয়েছে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী বিক্ষোভ।
মাদুরোর অপহরণের পর ভেনেজুয়েলাকে আমেরিকা পরিচালনা করবে বলে ট্রাম্প ঘোষণা করায় ক্ষোভ আরও বেড়েছে। প্যারিস থেকে সাও পাওলো পর্যন্ত বিক্ষোভকারীরা মার্কিন আগ্রাসনের নিন্দায় পথে নেমেছেন। এমনকি আমেরিকায় যে আদালতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীর শুনানি হয়েছে সেখানেও বিক্ষোভ দেখানো হয়। রবিবার ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেস, বোস্টন, আটলান্টা, শিকাগো, ডেনভার, ডালাস এবং মিয়ামি সহ যুক্তরাষ্ট্রের 100টিরও বেশি শহরে বিক্ষোভের খবর পাওয়া গেছে। মাদুরোর মুক্তি ভেনেজুয়েলায় যুদ্ধ নয় দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ভেনেজুয়েলা কারো উপনিবেশ নয় লিখে বিক্ষোভ দেখানো হয়। আমরা এ নিয়েই কথা বলবো আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষালের সঙ্গে। যেটা আমি একদম প্রথমেই যদি তিনটে পার্টে ভাগ করি, যে একদিকে উদ্দেশ্য, তার ফলাফল, সেটা আমেরিকার ফলাফল, গোটা বিশ্বের ফলাফল এবং ভারতের অবস্থান, এই তিনটে পার্টে আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ জানতে চাইবো। প্রথম যদি উদ্দেশ্য ভাবি, যে এই তেলটাই যদি উদ্দেশ্য হয় একমাত্র ট্রাম্পের, ইতিমধ্যেই আমরা দেখছি মার্কিন যে সমস্ত জায়ান্টরা রয়েছে, অয়েল জায়ান্টরা, তাদের মধ্যে কয়েকজন ওখানে তেল মানে উত্তোলন করার ক্ষেত্রে খুব বেশি লাভজনক হবে না বলেই মনে করছে। কয়েকজন এই কথা জানিয়েছে। তাদের মধ্যে একটি দুটি কোম্পানির ওপর ইতিমধ্যেই শাস্তিমূলক পদক্ষেপ করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ট্রাম্পের পক্ষ থেকে। আপনার কি মনে হয় এই উদ্দেশ্য কতটা সাধিত হবে, আর যদি সাধিত না হয় তাহলে সেটা ট্রাম্পের জন্য কতটা ক্ষতিকারক হবে বা ব্যাকফায়ার করবে? আপনার কি মনে হয়? দেখো, প্রথম কথা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যেটা মানে সাবেক রণকৌশল, সেটা হচ্ছে তেল এবং যুদ্ধ। অর্থাৎ তেলটা বিভিন্ন দেশ থেকে তারা যতটা পারা যায় খুব সস্তায় সেই তেলটা কিনে নেয়। অনেক সময় গায়ের জোরে দাদাগিরি করে সাম্রাজ্যবাদী আচরণের যেটা নিও ইম্পেরিয়ালিজম, শুধু তো নিও বললে এখন আর হবে না, সাম্রাজ্যবাদী মানে যে রূপ, সেটা নয়া নয়া হতে হতে মানে নবতম সংস্করণ, সেখানে তেলটাকে আদায় করার জন্য ভেনেজুয়েলা যেটা হয়েছে সেটা তো কেনা নয়, সেটা তো একরকম মানে প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে আসা, এটা তো বেনজির ঘটনা। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে তেল যেমন একটা দিক, আর হচ্ছে যে আমার জমে থাকা অস্ত্রগুলোকে তো ব্যবহার করতে হবে, তার জন্য যুদ্ধ প্রয়োজন, তার জন্য টেনশন প্রয়োজন, তার জন্য একটা কনফ্রন্টেশন প্রয়োজন। তো এইটা যেটা আমরা ছোটবেলায় মানে বাল্যকাল থেকে যে জিনিসটা আমেরিকার এই যে আচরণ সম্পর্কে যেটা জেনে এসেছি, সেই ট্র্যাডিশন আজ সমানে চলে গেল। এখন যেটা হচ্ছে আমেরিকার একটা কারণে, মানে শুধু ভেনেজুয়েলার তেলের জন্য এটা হচ্ছে, ব্যাপারটা শুধু এইভাবে দেখলে হয় না। কেননা ইতিহাসে রাজনীতিতে মানে কারণ, বিবিধ কারণ, অনেকটা ওই আমি বলি একটা মিক্স প্লাটারের মতো, সেখানে একটা শশাও একটা কারণ, আবার হয়তো একটা বিরিয়ানিও একটা কারণ, বুফে সিস্টেমে যেরকম সব থাকে। তো এখন এই যে বিবিধ কারণ, তার মধ্যে একটা কারণের কথা আমরা আলোচনা করছি, তেল এবং যুদ্ধ। কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে যে একটা অভ্যন্তরীণ রাজনীতিতে ট্রাম্পেরও কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি ক্রমশ বাড়ছে। একটা কারণে জেতার পরে দ্বিতীয়বারেও সে কিন্তু জিতে এসেছে, এবং আমরা বুঝেছি যে ট্রাম্প একদম বেঁচে আছে। ট্রাম্প বদলে যেগুলো ইমিগ্রেশন, তারপরে অন্যান্য ইস্যুতে আমেরিকা ফর আমেরিকানস, যেটাকে আমরা বলেছি পলিটিক্যাল আইসোলেশন পলিসি, এই আইসোলেশনের পলিসি করে আমেরিকা একবার জেতার পরেও এখন মিড টার্ম এসে গেছে। মিড টার্মে বহু ক্ষেত্রে যেটা হয় যে ওদের যে সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা জনপ্রতিনিধি সভা, সেখানে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা হারায় এবং বিল পাস করতে পারে না, লেকচার সরকার হয়ে যায়। এটাও একটা ইতিহাসের পুনরাবৃত্তি হয় আমেরিকাদের একটা অদ্ভুত তাদের ভোটার মানে আচরণ। এখন এই পরিস্থিতিতে আমি যদি আমেরিকার মানুষের কাছে একটা বিরাট একটা জেমস বন্ড হতে পারি, তাহলে সেটা আমেরিকার মানুষে আবার ধন্যি করে। এটা একটা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক মনস্তত্ত্ব। এখন সেই কারণে আর এটা আমেরিকা ফর আমেরিকান। কিন্তু জয়ন্তদা, একটা বিষয় জানতে চাইবো আমি আপনার কাছে, যে আমরা দেখলাম যে এই ভেনেজুয়েলা পরবর্তী সময় মার্কিন যুক্তরাষ্ট্রের 100টি শহরে একটা বিক্ষোভ হয়েছে, এবং তার পাশাপাশি সেনেটে যে ভোটটা হয়েছে সেই ভোটের প্রস্তাব ছিল মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়া ট্রাম্প আর সামরিক অভিযান করতে পারবেন না, এবং সেখানে 5 জন রিপাবলিকান যোগ দিয়েছে ডেমোক্র্যাটদের সঙ্গে এবং 52-47 ভোটে হেরে গিয়েছেন ট্রাম্প। এটা তাহলে ট্রাম্পের জন্য বা এই পরিস্থিতিতে কতটা তাৎপর্যপূর্ণ? আমি সেটাই খুব ভালো প্রশ্ন। অর্থাৎ এটাই প্রশ্নটা হচ্ছে যে
মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের সমর্থন পাওয়ার জন্য যে আবার যুদ্ধ জিগির, আবার তেল চুরি, আবার মানে দাদাগিরি, পেশি প্রদর্শন, সেটাতেও কিন্তু তার মানে চিড়ে ভিজছে না। এবং সেটা গণতন্ত্রের জন্য খুব শুভ লক্ষণ। কিন্তু দুজন কি পাঁচজন কি 10 জন রিপাবলিকান চিঠি দিলেন কি দিলেন না, সেটাকে আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুব বেশি গুরুত্ব দিই না। তার কারণ এগুলো অনেক সময় না লবিং ফার্ম হিসেবেও কাজ করে। একটা লবিস্ট আছে, লবি আছে, যেখানে 10 জন রিপাবলিকান 5 জন দিয়ে বিভিন্ন দেশের মধ্যে এগুলো চলতে থাকে, এবং এর অনেক ইকোনমিক দিকও থাকে। অর্থাৎ চিঠি লেখার জন্য দেশে টাকা দিয়ে চিঠি করানোটা আমাদের দেশে একটা খুব বিরাট দুর্নীতি। ওদের দেশে একটা লবিং ফার্ম হিসেবে অনেকগুলো সেখানে অফিসিয়ালিও সেটা করে থাকে। কিন্তু যে তার থেকেও যেটা তুমি যেটা বলছো সেটা আরো ভয়ঙ্কর, যে মানুষ যদি মিছিল করতে শুরু করে এবং তারা যদি যুদ্ধ বিরোধী এবং ট্রাম্প বিরোধী, তার মানেটা কি? তার মানে হচ্ছে যে ট্রাম্পের দিনটাও ঘনিয়ে আসবে। এবং ট্রাম্প এই যে যত বন্ধু ছিল, আজকে ইউরোপিয়ান ইউনিয়ন যেটা বলছে, আজকে ডেনমার্কের মতো দেশ, ডেনমার্ক ছোট দেশ হতে পারে কিন্তু ডেনমার্কের একটা শক্তি আছে। তুমি ফিনল্যান্ড নিয়ে যা বলেছো, তাতে এখন তো ডেনমার্কের সঙ্গে, ডেনমার্ক মানে হচ্ছে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন, এবং ইউরোপিয়ান ইউনিয়ন সেও কিন্তু লন্ডনের সাথে যুক্ত হয়ে রয়েছে। লন্ডনও সবাইকে একসঙ্গে চটিয়ে দিয়ে, মানে কানাডা থেকে শুরু করে যারা যারা তোমার মিত্র শক্তি, এখন সেখানে নতুন ব্যালেন্স অফ পাওয়ারও যদি তুমি ভাবো যে আজকে হবে, একদিকে রাশিয়া চীন আর একদিকে আমি, কিন্তু তাহলে আমার সঙ্গে থাকতে থাকে আজকে ইউরোপ না থাকে, আজকে যদি আমার ট্র্যাডিশনাল মিত্ররা না থাকে, এই তাহলে তো অনেকটা পরিস্থিতিতে সোলের আস্তানের দাঁড়িয়েও মতো তাহলে অবস্থা হবে। ভারত এতটা ভারসাম্যের কূটনীতিতেই নির্ভর করে আছে কেন? কেন ভারতের পক্ষ থেকে, বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই ঘটনার পর শুধুমাত্র নিজের দেশের নাগরিকদের নিরাপত্তা এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান, গভীরভাবে পরিস্থিতির ওপর নজর রাখছে, এই তিনটে লাইন ছাড়া ভেনিজুয়েলার নামটা পর্যন্ত নেই ভারতের বিবৃতিতে? কেন, আপনি এর পেছনে কি কারণ মনে করেন? নেই, এই নরেন্দ্র মোদী কিন্তু একটা মস্ত বড় ফ্যাসাদে পড়ে, মানে যেটাকে ইংরেজিতে একটা কথা আছে না, ক্যাচ 22 সিচুয়েশন, যেটা একটা বিখ্যাত উপন্যাসের ভিত্তিতে জনপ্রিয় হয়েছিল শব্দটা। সেই ক্যাচ 22 সিচুয়েশনটা, যেটা আমরা বাংলায় বলি শ্যাম রাখি না কুল রাখি পরিস্থিতি। হ্যাঁ, তো এইটা আজকে নরেন্দ্র মোদী সব থেকে বড় বিপদ। তার কারণ না পারছে আমেরিকার সঙ্গে সরাসরি কনফ্রন্টেশনে যেতে। আবার আমেরিকার সাথে কনফ্রন্টেশনে গেলে মুশকিল আছে। আমেরিকা কিন্তু এতটাই সুকৌশলে চায়নাকে সঙ্গে নিয়ে G2 পর্যন্ত ঘোষণা করার চেষ্টা করেছে। কখন যে ট্রাম্প চীনের সাথে একটা চুক্তি করে দিয়ে বাকি আমাদের সকল, মানে আমরা আমরা এখন কোন অক্ষরটাতে থাকবো। আবার আবার যদি আমি চীনকে শত্রু করে বসি, তাহলে আমার বাংলাদেশ, পাকিস্তান, রাশিয়া, আর রাশিয়ার অন্তত রাশিয়ার পুতিন ভারতে এসেছে আমেরিকার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, এবং এখনো রাশিয়া বলছে যে আমরা তেলটা ভারতকে এখনো দিচ্ছি, পুতিন বলে গেছে। এখন এবং রাশিয়ার কাছ থেকেও আমাদের অস্ত্র কেনার ব্যাপারটা বন্ধ করছি না। এখন কোন একটা শিবিরে, মানে যাকে বলে একটা মানে জার্সি গায়ে দিয়ে দেওয়া, একটা আমেরিকার জার্সি অথবা একটা চীনের জার্সি, এইটা যদি আমরা করতে যাই তাতেও কিন্তু বিপদ আছে। সুতরাং আমাদের একটা ইস্যু টু ইস্যু, যতটা পারা যায় উত্তরে থাকো মৌন, বিষ্ণুদের কথা মাথায় রেখে এখন নরেন্দ্র মোদীর দিকে চলা, আমি মনে করি এটা খুব বিপজ্জনক। এটা এটা কোথায় গিয়ে পৌঁছবে সেই কনসিকুয়েন্সটা কিন্তু সত্যি কথা একেবারে। বলতে, আমি তো সাধারণ মানুষ, মানে বিশিষ্ট কূটনীতিবিদরাই তারাই বুঝতে পারছেন না, রাষ্ট্র নেতারা বুঝতে পারেন যে এটা এটা কোথায় গিয়ে দাঁড়াবে। এবং ট্রাম্পের মধ্যে এত এই মুহূর্তে আনপ্রেডিক্টেবিলিটি। দাঁড়িয়ে আবার ইরানের থেকে যদি আমরা অয়েল কিনি, ইরানের যে তিনজন বাণিজ্যিক অংশীদার রয়েছে, ভারত, চীন, তুরস্ক, ফলে এদের ওপর বলা হচ্ছে আবার 25% হাইক করে দেবেন ট্রাম্প। তার মানে আরো একবার ভারতকেই বারংবার, যে ভারতের সঙ্গে বাণিজ্যের কথা চলছে সেই ভারতকেই যেন যত দোষ নন্দ ঘোষের মতো, রাশিয়া ইউক্রেন হোক, ইরান হোক, ভেনিজুয়েলা হোক, কিছু করলেই ভারতের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে ট্যারিফটা। সেখানেও কিন্তু ভারত খুব একটা বড় মুখ করে কিছু বলছে না। কি মনে হচ্ছে আপনার? ভারতের উপরে একটা নিঃশর্ত যাতে আত্মসমর্পণ ভারত করে, তার জন্য ট্রাম্প সব রকম ভাবে চেষ্টা করে। সেইটা মানে আমরা বুঝতে পারি সেটা করলে তার বিপদগুলো, তার কারণটা আছে যে আমাকে বাণিজ্য চুক্তি করতে হবে। আবার বাণিজ্য চুক্তি গেলে এইসব তেল নেওয়া বন্ধ করতে হবে। আবার ইরান হচ্ছে প্রতিবেশীর প্রতিবেশী, মানে পাকিস্তানের প্রতিবেশী। ইরানকে হোস্টাইল করাটা, বাজপেয়ীও ইরানের পক্ষে ভোট দিয়েছিল বলে গেলে চলবে না।
মানে কংগ্রেসের মনমোহন সিং প্রণববাবুরা দিয়েছিল সেটা নিয়ে বিস্মিত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু বিজেপিও কিন্তু ইরানকে সাপোর্ট করেছিল। ইসরায়েলের সাথে এত মধুর সম্পর্ক নরেন্দ্র মোদী করেও কিন্তু ইরানকে কিছুতেই শত্রু করতে রাজি হয়নি। এটা ইসরায়েলকে বুঝিয়েছে যে আমাদের ইরানটা আমাদের করলে চলবে না। শুধু তেলের জন্য না, আজকে ট্রাম্প সেই দুর্বলতাগুলো জানে, আমাদের ফল্ট লাইন গুলো জানে, সেই জায়গাগুলোতে আঘাত করতে। এখন এটা আমি বলছিলাম শুধু ইকোনমিক ডিপ্লোমেসি হলে সেটা না হয় অর্থনীতি সামলানো যেত। এখন যেটা মানে আমরা বলি যে নো ওয়ার নো পিস সিচুয়েশন, ডিপ্লোমেসিতে খুব জনপ্রিয় শব্দ। একেবারে। কিন্তু এটা যতটা মানে এটা একটা সোনার পাথর হল, মানে আমরা নো ওয়ার নো পিস সিচুয়েশনে সত্যি সত্যি থাকতে পারি, বরং মানে কবি খুশি কবি গম, এক্সট্রিম সিচুয়েশনের শিকার। সেই জন্য আমি বলছি যে এই মুহূর্তে আর যত ডোমেস্টিক পলিটিক্স, এই পোলারাইজেশনের পলিটিক্স, হিন্দু মুসলমান পলিটিক্স, এগুলো যত বেশি বাড়বে তারও প্রভাব কিন্তু বিদেশ নীতিতে এসে পড়ে, এবং তার ফলে বিদেশ নীতিতে আরো অকেজো হয়ে উঠছে, এর ফলে বাংলাদেশ পাকিস্তান থেকে শুরু করে মুসলিম কান্ট্রি গুলো কিন্তু আমাদের উল্টো দিকে চলে যায়। মালদ্বীপের মতো দেশ আমরা সব দেখেছি কিভাবে হোস্টাইল হয়ে গেছে। সুতরাং সেই ডোমেস্টিক পলিটিক্সটারও প্রভাব যে বিদেশি দিকে পড়বে সেটা কিছুতেই বিজেপির শীর্ষ নেতৃত্ব বুঝেও বুঝতে পারছেন। সব মিলিয়ে পরিস্থিতিটা জটিল থেকে জটিলতর হচ্ছে। অবশ্যই অবশ্যই। অসংখ্য ধন্যবাদ দাদা। আমরা কথা বলছিলাম জয়ন্ত ঘোষালের সঙ্গে, আমাদের মুখ্য রাজনৈতিক উপদেষ্টা। যে পরিস্থিতি আপনারা দেখলেন সেক্ষেত্রে খুব স্পষ্ট একটা বিষয় যে এখনো পর্যন্ত ভারতের বিদেশ মন্ত্রকের যে অবস্থান তা নিয়ে কিন্তু একটা মনে হচ্ছে যে এই কূটনীতির ভারসাম্যের কথা হয়তো মুখে বলা হচ্ছে, কিন্তু এই নীতি কতটা আদতে ভারতকে ভবিষ্যতে লাভজনক দিশা দেবে তা নিয়ে অবশ্যই ভাবতে হবে, কারণ এখন সময়ের দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় নেই। আর অন্যদিকে ট্রাম্পের একের পর এক এই ধরনের পদক্ষেপের পর ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের অন্যান্য ক্ষমতাশালী রাষ্ট্রের কি পদক্ষেপ সেদিকে আমাদের নজর থাকবে। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।